হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর প্রশ্ন বিচিত্রার 11 নম্বর সেটের যে স্কুল আছে সেই স্কুলের ম্যাথামেটিক্সের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব। অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তাহলে আজকে আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রার 8 নম্বর সেট। 8 নম্বর সেটের যে স্কুল, সেটা স্কুলটা হচ্ছে ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ অ্যান্ড বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল। এই দুটো স্কুল মিলিয়ে ম্যাথামেটিক্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। আগের ক্লাসগুলোতে কিন্তু আমাদের 1 থেকে 10টা সেটের যে স্কুল আছে সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা এখনও দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে তোমরা সেই ভিডিওগুলো সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো, প্রথমে যে কোশ্চেনটা বলেছে যে শূন্যস্থান পূরণ করো, কি যে দুটি আলাদা মূল সংখ্যার মধ্যে ড্যাশ মূল সংখ্যা আছে। তো দুটি আলাদা মূল সংখ্যার মধ্যে অসংখ্য মূল সংখ্যা আছে। কী হবে অ্যান্সার? অসংখ্য মূল সংখ্যা আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো যে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূল সংখ্যা নয়। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূল সংখ্যা নয়? অ্যান্সার হবে অপশান এ 4+√2। কারণ 4+√2 এর মূল সংখ্যা নয়, কারণ দেখো অপশান বি এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি 279/100। তার মানে কি এটাকে p/q আকারে লিখতে পারছি। আর তার আগে বলে দিই যে মূল সংখ্যাটা কি। মূল সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো। কি বলো তো? p/q আকারে প্রকাশ করতে পারবো, যেখানে p/q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q নট ইজিক্যাল টু 0। সে সমস্ত সংখ্যাকে আমরা কী বলবো? মূল সংখ্যা বলবো। সে সকল ভগ্নাংশকে আমরা কী বলবো? মূল সংখ্যা বলবো। ঠিক আছে, তো 2.79কে আমরা লিখতে পারবো 279/100। তার মানে কি এটাকে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, তাহলে কি এটা একটা মূল সংখ্যা। আর c এবং d তো p/q আকারে লিখেই আছে, বুঝে যাচ্ছে। তাহলে আমার অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান এ 4+√2। তারপরে নেক্সট 3 নম্বর দেখো। 3 নম্বরে বলেছে যে নিচের সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়? পূর্ণ ঘন সংখ্যা বলতে যে কোনো সংখ্যাকে 3টা সংখ্যার গুণফল আকারে থাকতে হবে বা কিউব আকারে থাকতে হবে। ঠিক আছে, তো আমরা 64কে ভেঙেছি, 64কে ভেঙে দেখছি যে এটা পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে। 125কে ভেঙেছি, এটা একটা পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে। 81কে দেখবে, 81কে ভেঙে কিন্তু আমরা দেখো তো যে 4টা 3-এর গুণ, মানে 4টা 3 পাচ্ছি 81কে ভেঙে। ঠিক আছে, তো 3টা 3-এর পরিবর্তে তো কিউব হয়ে যাচ্ছে 3³ কিন্তু একটা সিঙ্গেল থেকে যাচ্ছে 3। তো এটা তাহলে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা নয়। এটার ক্ষেত্রেও কিন্তু পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে। তাহলে আমার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান সি 81। নেক্সট 4 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। 54কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে পূর্ণ ঘন সংখ্যা হতে হলে কী হতে হবে? যে কিউব আকারে থাকতে হবে। ঠিক আছে, যে কিউবের ঘাত আকারে থাকতে হবে। তো 54কে ভেঙে দেখো, আমরা 54কে আমরা ভাঙছি, 54কে ভেঙে কী পাচ্ছি দেখো যে 2 × 3 × 3 × 3, অর্থাৎ 54 হচ্ছে 2 × 3 × 3 সমান 2 × 3-এর কিউব। তাহলে এখানে দেখো যে 2-এর কিউব হচ্ছে না, তাহলে 2-এর কিউব করতে গেলে কী করতে হবে? আরও 2টা 2-এর গুণ করতে হবে। যে আরও 2টা 2-এর গুণ করতে হবে, তাহলে তারপরে আমরা 2³ × 3³ পাবো। তো কত দিয়ে গুণ করতে হচ্ছে? 2 মানে 2 × 2, অর্থাৎ বা এখানে বলেছে যেহেতু ভাগ বলেছে, হ্যাঁ এখানে একটু খেয়াল রাখবে। এখানে বলেছে কি ভাগ, কত দিয়ে ভাগ করলে। তো এখানে তো আমরা যদি আমরা 2টাকে আমরা বাদ দিয়ে দিই, 2টাকে যদি বাদ দিতে এটা কি ঘন হয়ে যাচ্ছে, 3³ হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হবে আমাকে। ঠিক আছে, তো 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা কি এটা পূর্ণ ঘন সংখ্যা পেয়ে যাব। ওকে, তাহলে আমার অ্যান্সার যেটা হবে এটা অপশান এ হবে না, এটা অ্যান্সার হবে অপশান সি 2। তাহলে 54কে আমরা যদি 54কে যে আমরা পূর্ণঘন 54কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পূর্ণঘন সংখ্যা পাবো। ওকে, নেক্সট 5 নম্বর, যে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো বলছে প্রদত্ত কোণ জোড়া কোণ পরস্পর পূরক। পূরক কোণ বলতে যে কোনো দুটি কোণের সমষ্টি বলতো 90 ডিগ্রি, সেই দুটো কোণকে আমরা পরস্পর কী বলবো? পূরক কোণ বলবো।
তো এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান ডি 33 ডিগ্রি এবং 57 ডিগ্রি, কারণ 33 এবং 57 যোগ করলে আমরা কী পাবো 90 ডিগ্রি পাবো, বাকিটি কিন্তু 90 আসছে না, তার জন্য আমার অ্যান্সার হবে অপশান ডি 37 ডিগ্রি ও 57 ডিগ্রি পরস্পর পূরক কোণ। তারপর 6 নম্বর বলছে দুটি পূরক কোণের একটি অপরটির 5 গুণ হলে কোণ দুটির মান কত। কী বলেছে পূরক কোণ মানে দুটো কোণের সমষ্টি কত হতে হবে 90 ডিগ্রি হতে হবে, এবং সেই পূরক কোণ দুটি বলেছে কীরকমভাবে যে একটা অপরটার 5 গুণ, মানে একটা যদি 5 হয় তাহলে অপরটা কত হবে 25 হবে, ওকে। একটা যদি 10 হয় তো অপরটা কত হবে 50 হতে হবে। তো একটা তো আমরা জানা নাই, তো ধরে নিলাম যে একটা কোণ হচ্ছে তোমার x ডিগ্রি, তাহলে অপর কোণটা কী হয়ে যাবে 5x ডিগ্রি, ঠিক আছে, কারণ 5 গুণ বলেছে একটা অপরটির 5 গুণ, আর এই দুটো কোণের সমষ্টি কত জানি আমরা 90 ডিগ্রি, কারণ বলেই দিয়েছে তোমার কী বলতো এখানে পূরক কোণ বলেছে। তাহলে x ডিগ্রি প্লাস 5x ডিগ্রি সমান কত 90, তাহলে x ডিগ্রি প্লাস 5 ডিগ্রি মানে সমান 6 ডিগ্রি সমান 90 ডিগ্রি ইজিক্যাল টু x ডিগ্রি সমান সমান কী পাচ্ছি তাহলে 90/6, তাহলে 6 পূরণ কত 90, অ্যান্সার হচ্ছে ধরো 15, তাহলে এক্সের মান পেলাম 15, মানে একটা কোণ পেয়ে গেলাম কত 15 ডিগ্রি, এবং অপর একটা কোণ সেটা হবে কত 5x, মানে 5 × 15 সমান 75 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট, তারপরে নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো। 7 নম্বর কোশ্চেন বলেছে শূন্যস্থান পূরণ করো। যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অন্য বিপরীত বাহু দুটি সমান কিন্তু সমান্তরাল নয় তা হলো ড্যাশ, সেটা হবে অ্যান্সার হবে ট্রাপিজিয়াম, ওকে। অ্যান্সার হবে কত ট্রাপিজিয়াম হবে। 8 নম্বর কোশ্চেন বলেছে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 গুণ করতে হলে, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 গুণ করতে হলে বাহুর দৈর্ঘ্যে কিরূপ পরিবর্তন হবে সেটা বের করতে বলেছে। তো এখানে যদি কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 গুণ, তার আগে আমরা ধরে নেব যে আগে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নেব, তো ধরে নিলাম যে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত x একক, তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল কত x² বর্গ একক হবে, ঠিক আছে। তাহলে ধরে নিলাম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি x একক হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে কত x²। এবার বলছে যে এখন যে ক্ষেত্রফলটা পেলাম মানে আগে যে ক্ষেত্রফলটা ছিল সে যদি এখন যদি সেই ক্ষেত্রফলের 4 গুণ করি, তাহলে 4 গুণ করলে তখন ক্ষেত্রফল কী হবে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা 4 গুণ করি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কী বলতো 4x² বর্গ একক। তখন বাহুর দৈর্ঘ্য কত হবে, তখন বাহুর দৈর্ঘ্য হবে তোমার √4x² একক। তাহলে 4কে √4কে ভাঙতে পারো 2 × 2 আর x² ভাঙতে পারো x × x, তাহলে 2 × 2 এর পরিবর্তে একটা 2 আর 2 2x এর পরিবর্তে একটা x, তাহলে গুণ করলে কী পাবো 2x। তাহলে এখানে দেখো যে আগে তোমার ক্ষেত্রফল আগে তোমার বাহুর দৈর্ঘ্য কত ছিল x, এখন বাহুর দৈর্ঘ্য কী হয়েছে 2x, মানে দ্বিগুণ হয়েছে, অর্থাৎ যে কোনো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল 4 গুণ করতে হলে বাহুর দৈর্ঘ্য কী হবে দ্বিগুণ হবে, ওকে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন 2 দাগের, এবার 1 দাগের কমপ্লিট, এবার 2 দাগের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 2-এর 1 নম্বর ফার্স্ট যে কোশ্চেনটা বলা আছে দেখো, বলেছে যে x² - 1 x² - 1 = 2 হলে x⁴ - 1/x³ সমান কত হবে। এই অঙ্কটা কীভাবে করবে সেটা একবার তোমরা ভালো করে দেখে নাও। তো অঙ্কটা আমার দেওয়া আছে প্রথমে যে x² - 1/x = 2, তাহলে এক্ষেত্রে আমরা কী করতে পারবো সেপারেট করতে পারবো, ঠিক আছে। সেপারেট বলতে কি যে উপরের প্রথম টার্মটা বাই নিচের পুরো টার্মটা, উপরের প্রথম টার্মটা বাই নিচের পুরো টার্মটা, অর্থাৎ উপরে প্রথম টার্ম হচ্ছে x² আর নিচের পুরো টার্ম হচ্ছে x, তাহলে কী লিখবো x²/x, তারপরে কী চিহ্ন হচ্ছে মাইনাস মাইনাস থেকে দিল, তারপরে সেকেন্ড টার্ম কত হচ্ছে 1 আর নিচে পুরো টার্মটা, তো 1/x = 2 আছে থাকলো। এবার x²/x মানে কি একটা x আর -1/x = 2 থেকে গেল। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা x - 1/x এর মান পেয়ে গেলাম কত 2। এবার দেখো আমাদের যেটা মান বের করতে বলেছে কি যে x⁶ - 1/x³, এক্ষেত্রে আমরা কী করবো সেপারেট করবো। কীরকম সেপারেট, যে প্রথম টার্মটা বাই পুরোটা মানে x⁶/³ -1/x³, আর এখানে কী পাবো কাটাকাটি করলে x³ - 1/x³ এই লাইনটা পেলাম। এবার দেখো যে a³ - b³ এর ফর্মুলা আমরা কী জানি, a³ - b³ এর ফর্মুলা হচ্ছে a - b তার কিউব প্লাস 3ab × a - b, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো এটা কিন্তু এটার সঙ্গে এটা সেম, যে a³ - b³ শুধুমাত্র a এর জায়গায় x আছে আর b এর জায়গায় কী আছে
1/x আছে, তাহলে ফর্মুলা হচ্ছে কি a মাইনাস বি মানে x মাইনাস 1/x তার কিউব প্লাস 3 ইন্টু এ মানে এখানে x ইন্টু বি মানে হচ্ছে 1/x আর ইন্টু a মাইনাস বি মানে x মাইনাস 1/x। এবার দেখো আমরা এখানে কিন্তু আমরা x মাইনাস 1/x এর মান আমরা পেয়ে গেছি। x মাইনাস 1/x এর মান কত পেয়েছি 2, তাহলে x মাইনাস 1/x এর জায়গায় কী বসাবো 2 বসাবো, তাহলে 2 কিউব প্লাস 3 ইন্টু এক্স কেটে যাচ্ছে আর x মাইনাস 1/x এর মান কত 2 আর 2 এর কিউব করলে কত হচ্ছে 8 আর প্লাস 3 দিয়ে কত 6, তাহলে 8 প্লাস 6 যোগ করলে কত পাবো 14। এইগুলো আমাদের অ্যান্সার। নেক্সট অথবা দিয়ে একটা কোশ্চেন আছে কি যে মান নির্ণয় করো, ঠিক আছে, মান নির্ণয় করতে বলেছে। কি মান নির্ণয় করতে বলেছে যে a প্লাস রুট এ রুট বি প্লাস বি ইন্টু a মাইনাস a টু দি পাওয়ার 1/2 ইন্টু বি টু দি পাওয়ার 1/2 প্লাস বি। এই অঙ্কটা কীভাবে করবো দেখো। তো প্রথমে আমরা কি করছি যে a প্লাস রুট এ রুট বি প্লাস বি থাকলো, এই টার্মটা দেখো যে আমরা যদি কোনো সংখ্যা যদি x টু দি পাওয়ার যদি হাফ থাকে তাহলে এই হাফটাকে উঠিয়ে আমরা কি লিখতে পারবো রুট ওভার এক্স লিখতে পারবো। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো যে a টু দি পাওয়ার 1/2 মানে হাফ a টু দি পাওয়ার হাফ আছে, তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি রুট এ আর এটার পরিবর্তে লিখতে পারবো কি বলতো রুট বি আর প্লাস বি আছে থাকলো। আশা করছি বুঝতে পেরেছো লাইনটা। নেক্সট কি করছি যে এ এবং বি সেপারেট করছি, কীরকম এ এর সঙ্গে বি রেখে দিলাম আর প্লাস রুট এ রুট বি রেখে দিলাম, আলাদা করে দিলাম, ঠিক আছে। যে এ প্লাস বি একটা ব্র্যাকেটের মধ্যে আলাদা করলাম আর রুট এ রুট বিটা আলাদা করলাম। একই রকমভাবে এ প্লাস বি মাইনাস রুট এ রুট বি করলাম, সাজালাম। কেন সাজালাম? কারণ এটা আমাদের ফর্মুলা করবো, তাই কি ফর্মুলা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কী জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে দেখো এই টার্মটা এ মানে এখানে এ প্লাস বিটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এই নিচের টার্মটা দেওয়া আছে, তাহলে কী লিখতে পারবো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো। তাহলে এখানে এ মানে কি এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস বি মানে কি রুট এ রুট বি তার স্কোয়ার সমান। এবার দেখো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা লিখতে পারি। এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর রুট এ রুট বি তার স্কোয়ার মানে কি এই যে যদি রুট কোনো সংখ্যার স্কোয়ার থাকে রুটের পাওয়ারে যদি স্কোয়ার থাকে তাহলে সেই রুট আর স্কোয়ারটা কী হয়ে যায় বাদ চলে যায়, সমান কী হয়ে যাবে এ। একই রকমভাবে এখানে কি রুট বি স্কোয়ার মানে কি বি, লিখতে পারো এখানে যে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো আর মাইনাস এখানে এই এ প্লাস বি এর পরিবর্তে লিখলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর রুট এ ইন্টু রুট বি তার স্কোয়ার পরিবর্তে লিখতে পারবো এ বি। এবার দেখো এ স্কোয়ার প্লাস 2ab আর মাইনাস এ মানে কী পাবো প্লাস এ বি আর প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেলো কী বলো তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট 2 নম্বর কোশ্চিন বলেছে যে সমরবাবু তার আয়তাকার জমির ভেতরের চারদিকে 4 মিটার জায়গা ছেড়ে বাড়ি তৈরি করছেন। যদি সমরবাবু জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ যদি 22 মিটার হয় তবে সমরবাবু কত বর্গ মিটার জায়গার উপরে বাড়ি তৈরি করছেন, অর্থাৎ যে জায়গাটা বাড়ি তৈরি করছে তার ক্ষেত্রফল বের করতে বলেছে। কীরকম ছবিটা একবার দেখে নাও। যদি এটা বড় একটা আয়তাকার জমি ধরলাম যে পুরোটা একটা আয়তাকার জমি যার দৈর্ঘ্য বলে দিয়েছে তোমার 40 মিটার এবং প্রস্থ দিয়েছে বলে দিয়েছে 22 মিটার এবং এটা একটা রাস্তা ছেড়েছে ও কত মিটার 4 মিটার চওড়া একটা রাস্তা ছেড়েছে, ঠিক আছে। তাহলে এই যে যেটুকুটাতে বাড়ি করবে ও তার ক্ষেত্রফল বের করতে বলেছে। এবার আমরা যদি কী করতে এইটুকুর ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে এইটুকুর দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে পারলে পেয়ে যাব। তাহলে এইটুকুর দৈর্ঘ্যটা কী হবে, তো অতএব দিয়ে লিখবে যে সমরবাবু যে অংশে বাড়ি তৈরি করবেন তার দৈর্ঘ্য কত। সমরবাবু যে অংশে বাড়ি তৈরি করবেন তার দৈর্ঘ্য হবে 40 মাইনাস 4 মিটার। ওকে, তাই 40 মাইনাস 8 সমান সমান কত 32 মিটার এবং প্রস্থ কী হবে এবং প্রস্থ হবে তোমার প্রস্থ 22 দেওয়া ছিল। এবার যেহেতু তোমার যে অংশে বাড়ি তৈরি করেছে তার প্রস্থ বের করছি তাহলে কি লিখবো 22 মাইনাস 4 মিটার সমান সমান কত পাবো 14 মিটার। তাহলে যে অংশে ও বাড়ি তৈরি করবে তার দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম, তার যে অংশে বাড়ি তৈরি তার ক্ষেত্রফল বের করতে পারবো। তো অতএব সমরবাবু যে অংশে বাড়ি তৈরি করবেন তার ক্ষেত্রফল সমান সমান হচ্ছে তোমার কত আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য পেয়েছি তোমার 32 আর প্রস্থ পেয়েছি কত 14, তাহলে 32 গুণিত 14 বর্গ মিটার গুণ করলে কী পাবো 448 বর্গ মিটার।
নেক্সট অথবা দিয়ে কোশ্চেনে দেখো, অথবা দিয়ে কোশ্চেন বলেছে যে প্রদত্ত চিত্রের রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই যে যেটুকুটা রেখাংশ দেওয়া আছে সেটুকার ক্ষেত্রফল বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা যদি পুরোটার ক্ষেত্রফল থেকে যদি এইটুকুটার ক্ষেত্রফল বাদ দিতে পারি, তো পুরোটার ক্ষেত্রফল থেকে যদি এইটুকুর ভিতরের ক্ষেত্রফলটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু ওর ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তো প্রথমে আমাকে পুরোটার ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা প্রদত্ত চিত্রের দৈর্ঘ্য মানে পুরোটার দৈর্ঘ্য কত দিলাম, যে 12 মিটার দেওয়া আছে এবং প্রস্থ কত দেওয়া আছে 8 মিটার। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে, 12 গুণিত 8 সমান সমান কত, 96 মিটার, 96 বর্গ মিটার এখানে। ওকে, 96 বর্গ মিটার। এবার রেখাঙ্কিত অংশ যাদের বাদে, যে রেখাংশিত অংশ মানে এইটুকুটা বাদে চিত্রের দৈর্ঘ্য মানে এইটুকুটা বাদে এই চিত্রের দৈর্ঘ্য মানে এইটুকুটার দৈর্ঘ্য, এটা বাদ দিয়ে এইটুকুটার দৈর্ঘ্যটা কী পাবো, দেখো যে এটা পুরোটা কত দেওয়া আছে এখানে 12, আর এইটুকুটা কত দেওয়া আছে, যে এইটুকুটা তোমার দেওয়া আছে কত 3, এইটুকুটা 3 দেওয়া আছে। তাহলে এইটুকুর দৈর্ঘ্য তোমার হয়ে যাবে 12 - 3 সমান সমান 9 মিটার। এবং প্রস্থটা কত হবে, প্রস্থটা কী হবে 8, পুরোটা ছিল 8, পুরোটা 8 ছিল, আর এইটুকু কত দেওয়া আছে 3। তাহলে 8 থেকে এইটুকুটা বাদ দিলে তোমরা এইটুকু পেয়ে যাবো। তাহলে 8 - 3 মানে কত 5 মিটার। তাহলে রেখাঙ্কিত অংশ বাদে চিত্রের দৈর্ঘ্য পেলাম 9 মিটার এবং প্রস্থ পেয়ে গেলাম 5 মিটার। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে তোমার 9 গুণিত 5 বর্গ মিটার সমান সমান 45 বর্গ মিটার। তাহলে এবার আমরা পুরো চিত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি এবং রেখাংশিত অংশ বাদ দিয়ে তার ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে রেখাংশিত অংশের ক্ষেত্রফল কী হবে, তাহলে সেটা থেকে বাদ দিলে পেয়ে যাব। তাহলে 96 - 45 বর্গ মিটার সমান সমান 51 বর্গ মিটার। আশা করছি বুঝতে পেরেছ। এবার নেক্সট, চিত্রসহ সন্নিহিত কোণের সংজ্ঞা দাও। চিত্রসহ সন্নিহিত কোণের সংজ্ঞা দাও, যে সংজ্ঞাটা হলো যে একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটিকে একটি অপরটির সন্নিহিত কোণ বলা হয়। চিত্রটা এরকম কাটলে হয়ে যাবে। তারপরে বলেছে যে দুটি সংখ্যার গুণফল 3x² + 8x + 4, দুটি সংখ্যার গুণফল 3x² + 8x + 4 এবং একটি সংখ্যা 3x + 2 হলে অপর সংখ্যাটি কত। তো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে। তো আমরা জানি যে অপর সংখ্যাটি সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল বাই একটি সংখ্যা বা সংখ্যা দুটির গুণফল ভাজক একটি সংখ্যা। তাহলে একটি সংখ্যা দিয়ে আমরা সংখ্যা দুটির গুণফলকে ভাগ করলে কিন্তু আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এখানে তোমার যে 3x + 2 দিয়ে আমরা 3x + 2 দিয়ে 3x² + 8x + 4কে ভাগ করব। কীভাবে ভাগ করব সে দেখো। তো প্রথমে দেখতে হবে যে আমার এখানে প্রথম টার্মটা কী আছে এবং এখানকার প্রথম টার্মটা কী আছে। ওকে, তো এখানকার প্রথম টার্মটা আছে তোমার 3x²। তাহলে এইখানকার প্রথম টার্মটা দিয়ে কত গুণ করলে, এর সঙ্গে কত গুণ করলে 3x² পাবো। তো এখানে দেখো যে 3x-এর সঙ্গে যদি আমরা x গুণ করি, 3x-এর সঙ্গে যদি আমরা x গুণ করি তাহলে কী পেয়ে যাবো, 3x² পেয়ে যাবো। তাহলে আমরা প্রথমে কত দিয়ে ভাগ দেবো, x দিয়ে ভাগ দেবো। এবার যখনই x দিয়ে ভাগ দিলাম তাহলে এই পুরো টার্মটাকে x দিয়ে গুণ করে এই জায়গাটায় বসাতে হবে। তাহলে x এর সঙ্গে 3x এর গুণ করলে কী পেলাম 3x² প্লাস প্লাসে প্লাস 2 এর সঙ্গে x গুণ করলে কী পাবো 2x। এবার সাইন চেঞ্জ করবো, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেলো, প্লাস ছিল মাইনাস হলো, 3x² মাইনাস 3x² কেটে যাচ্ছে। আর এখানে দেখো তো প্লাস 8x মাইনাস 2x, তাহলে প্লাস মাইনাস আছে মানে কি বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে 2 বাদ দিলে কত 6, আর যেহেতু 8 থেকে বাদ দিয়েছে তাই 8-এর আগের চিহ্ন কী আছে প্লাস, তো প্লাস 6x হলো, আর প্লাস 4টা বসে গেল। আবার দেখো এখানকার প্রথম টার্মটা কী পেয়েছি 6x, তাহলে এটার সঙ্গে প্রথম টার্মের সঙ্গে কত গুণ করলে 6x পাবো। তাহলে 3x-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, 3x-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে 3x পেয়ে যাচ্ছি না। তাহলে আমরা এখানে কী দেবো 2 দিয়ে দেবো। এখানে +2 কেন, যে এখানে কিছু নেই মানে কি প্লাস, আর এখানে কত আছে প্লাস। তাহলে এই দুটোর গুণফল কী হবে প্লাস প্লাসে প্লাস, মানে এখানে তোমরা প্লাস নিবে না মাইনাস নিবে তার নির্ভর করছে এখানকার এবং এখানকার চিহ্নের উপর। এখানে দুটো প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে গুণ করলে কী পাবো প্লাস, তাহলে +2 দিয়ে গুণ করতে হবে। তাহলে +2 দিয়ে গুণ করলে এখানে কী পাবো 6x + 4, দুটো কেটে যাচ্ছে। তাহলে একটি সংখ্যা কত হয়ে যাবে x + 2। নেক্সট অথবা দিয়ে একটা কোশ্চিন আছে দেখো, যে a/b + b/a = 1,
এ বাই বি প্লাস বি বাই এ ইজিক্যাল টু 1 হলে এ কিউ প্লাস বি কিউ এর মান কত? এ বাই বি প্লাস বি বাই এ সমান 1 হলে এ কিউ প্লাস বি কিউ এর মান কত? তো প্রথমে আমরা এ বাই বি প্লাস বি বাই এ ইজিক্যাল টু 1 থেকে একটা মান বের করছি কীরকম, যে ভগ্নাংশের যোগ করলে কী পাবো? লসাগু করতে এ বি লসাগু, এ বি লসাগু কি এ বি থাকবে, আর বি দিয়ে এ বিকে ভাগ করতে হয়। তাহলে বি দিয়ে এ বিকে যদি বি দিয়ে ভাগ করি তাহলে কি বি বি কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে কি এ, আর এই এ এর সঙ্গে উপরে এ এর সঙ্গে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে গুণ করলে কী পেয়ে যাবো? এ স্কোয়ার প্লাস আছে প্লাস থাকলো একই রকম এখানেও যদি এ দিয়ে ভাগ করে তাহলে কী পাবো? বি, আর বি এর সঙ্গে বি গুণ করলে বি স্কোয়ার। তাহলে কী পাচ্ছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইজিক্যাল টু 1। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ বি। তাহলে এ বিটাকে সমানে এপার নিয়ে চলে আসছি, তাহলে কী হয়ে যাবে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মান কী পেলাম? 0 পেলাম। এটা থাক, ঠিক আছে। এখন যেটা মান বের করতে বলেছে আমাকে, যে এ কিউ প্লাস বি কিউ এর মান কত। এবার এ কিউ প্লাস বি কিউ আমরা একটা উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা জানি, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এ প্লাস বি ইন্টু, এবার এইটুকুর মান কিন্তু আমরা জানি কি বলতো, এই যে 0। তাহলে এ প্লাস বি ইন্টু 0 সমান সমান কত? 0। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, এবার 3 দাগের কোশ্চেন। 3 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে 3 দাগের কোশ্চেনগুলো দেখো, বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা আছে, যে উৎপাদকে বিশ্লেষণ করো, বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। কী দেওয়া আছে উৎপাদক বিশ্লেষণ করতে? উৎপাদক বিশ্লেষণটা যে 4a স্কোয়ার প্লাস 4ab মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 4a স্কোয়ার প্লাস 4ab মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই অঙ্কটা কীভাবে করবো দেখো। প্রথমে আমরা কী করবো, যে এইটুকু নিয়ে পূর্ণ বর্গাকারে সাজাবো। কীরকম, যে এই টার্মটা আর এই টার্মটা নিয়ে, ঠিক আছে। তো প্রথমে আমরা কী করলাম, যে এ 4a স্কোয়ার থাকলো প্লাস 4ab থাকলো, আর বি স্কোয়ারটাকে প্রথমে লিখলাম, আর মাইনাস সি স্কোয়ারটা পরে লিখলাম। এবার এই টার্মটাকে আমরা পূর্ণ বর্গ আকারে সাজাবো। কীরকম দেখো, 4a স্কোয়ারের পরিবর্তে লিখতে পারবো কি 2a তার স্কোয়ার, 2a তার স্কোয়ার। তারপরে কী হয়, পূর্ণ বর্গ আকারে, অর্থাৎ এ প্লাস বি তার স্কোয়ার ফর্মুলা আমরা কী লিখতে পারি, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে কী পেলাম, এ স্কোয়ার মানে কি 2a স্কোয়ার। 2a স্কোয়ারটা হচ্ছে এ স্কোয়ার প্লাস কি 2a মানে এখানে কত 2a ইন্টু বি এর মান কত নেবো, এখানে দেখো তো যে 4ab আছে, তো 4a পেয়ে যাচ্ছি, তাহলে বি এর মান কত নেবো, বি নেবো। তাহলে 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, আর মাইনাস সি স্কোয়ার থাকলো। তাহলে এই টার্মটার সঙ্গে এই টার্মটা সেম আছে, আর এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো কী বলতো, 2a প্লাস বি তার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতো হয়ে যাচ্ছে। এই ফর্মুলাটা কী হচ্ছে, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। লিখতে পারবো এ মানে কি 2a প্লাস বি মানে কি সি ইন্টু 2a প্লাস বি মাইনাস সি। এই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। ওকে, নেক্সট অথবাতে যে কোশ্চেনটা আছে দেখো, যে 192 এ কিউ প্লাস 3, 192 এ কিউ প্লাস 3 এটা অঙ্কটা কীভাবে করবো, যে এখানে দেখো পুরোটা থেকে আমরা 3 কমন নেওয়া যায়। যে 3 কমন নিই তাহলে কী পাবো, 64 এ কিউ প্লাস 1। তাহলে 64 এ কিউ এর পরিবর্তে লিখতে পারো 4a কিউ প্লাস 1। এবার দেখো এইটুকু একটা ফর্মুলা পাচ্ছি কীরকম, যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে তোমার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তা এটা হচ্ছে এ মানে এখানে 4a, বি মানে হচ্ছে 1, তাহলে কি ফর্মুলা এ প্লাস বি মানে 4a প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মানে 4a তার স্কোয়ার মাইনাস এ বি মানে 4a ইন্টু 1, আর প্লাস বি স্কোয়ার মানে 1a স্কোয়ার। তাহলে 3 ইন্টু 4a প্লাস 1, আর 4a তার স্কোয়ার মানে কি 16a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 2 নম্বর দেখো, 2 নম্বর বলছে সরল করো। খুব সহজ একটা কোশ্চেন, সরল করো। কী দেওয়া আছে, যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এই টার্মটা কিন্তু একটা ফর্মুলা পড়ছে, সেই ফর্মুলা হচ্ছে তোমার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এক্ষেত্রে পড়বে তোমার ওয়াই কিউব মাইনাস জেড কিউব, আর এক্ষেত্রে পড়বে তোমার জেড কিউব মাইনাস এক্স কিউব। পুরো কেটে তোমার কী হচ্ছে 0। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে নেক্সট 4 দাগের,
চার দাগের কোশ্চেন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। বলছে একটি পরিবারের খরচ পায়চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, যে একটা পায়চিত্রের মাধ্যমে একটা পরিবারের খরচ দেওয়া আছে কীরকম, যে বাড়ি ভাড়া 14%, জামা কাপড়ে 11%, তেলের খরচ 9%, শিক্ষার ক্ষেত্রে 15%, অন্যান্য খরচ 6% এবং খাদ্য হচ্ছে 45%। তো প্রথম কোশ্চেনটা বলেছে যদি পরিবারের মাসিক আয় 25,000 টাকা হয়, তবে বাড়ি ভাড়া ও খাদ্য মিলিয়ে মোট কত টাকা খরচ হবে সেটা বের করতে বলেছে। তো এই 25,000-এর মধ্যে প্রথমে আমরা বাড়ি ভাড়া কত খরচ হচ্ছে আর খাদ্যতে কত খরচ হচ্ছে সেটা বের করব, তারপরে যোগ করে নেব। তো এই 25,000-এর মধ্যে তোমার বাড়ি ভাড়া খরচ হয়, বাড়ি ভাড়ার জন্য খরচ হয় বা বাড়ি ভাড়ায় খরচ হয় সমান 25,000 গুণিত 14/100, কারণ বাড়ি ভাড়া খরচ দেখবে তোমরা চিত্রে দেখবে যে 14% আছে, ঠিক আছে। তার বাড়ি ভাড়ায় খরচ হবে কত, 25,000 গুণিত 14/100, তাহলে ক্যালকুলেশন করে কাটে গেলে আমরা কী পাবো, 3500 টাকা পাবো। এবং খাদ্যের জন্য খরচ হবে তোমার 25,000 গুণিত 45/100, কাটাকাটি করে পাবো এখন 11,250। তাহলে এবার বাড়ি ভাড়ার জন্য খরচ হয় 3500 এবং খাদ্যের খরচ হয় 11,250। তাহলে অতএব বাড়ি ভাড়া ও খাদ্য মিলে মোট খরচ হবে কত, 3500 প্লাস 11,250 টাকা সমান সমান 14,750 টাকা। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবং আজকের ভিডিও লাস্ট কোশ্চেন, এবং লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। বলছে কোন কোন তিনটি খাতে খরচ মিলে কেন্দ্রীয় কোণ 180 ডিগ্রি হবে, অর্থাৎ যে আমরা চিত্রটা ছিল পায়চিত্র ছিল, সেই পায়চিত্রের মধ্যে কোন তিনটা খাদ্য বা কোন তিনটা খরচ মিলিয়ে তোমার কেন্দ্রীয় কোণটা কত হবে, 108 ডিগ্রি হবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এখানে অ্যান্সারটা হবে তেল, শিক্ষা এবং অন্যান্য খরচের ক্ষেত্রে, ঠিক আছে। কীভাবে হচ্ছে দেখো, প্রথমে আমরা তেলের কেন্দ্রীয় কোণ বের করবো। তো তেলের কেন্দ্র যদি বের করলে কী পাবো, 360 গুণিত 9/100 কত পাচ্ছি, 32.4। এবং শিক্ষার কেন্দ্রীয় কোণ কত পাবো, 360 গুণিত 15/100 সমান কত, 54। এবং অন্যান্য খরচের কেন্দ্রীয় কোণ কী হয়ে যাবে, 360 গুণিত 6/100 সমান কত, 21.6। আর এই তিনটা যোগ করলে আমরা কী পেয়ে যাবো, 108, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, তেলের খরচ, অন্যান্য খরচ এবং শিক্ষার খরচে হচ্ছে মিলিয়ে কী হবে, কেন্দ্রীয় কোণটা 188 ডিগ্রি হবে। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।